আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পড়ছিলাম গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল সম্পর্কে। তো আমরা গত ক্লাসে গ্রেডিয়েন্ট সম্পর্কে আইডিয়া লাভ করেছি। আশা করি তোমরা গ্রেডিয়েন্টের কনসেপ্টটা মাথায় নিতে পারছো। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং তো তোমরা আগে থেকেই পারতে। তো সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার ব্যাপারটা কনসিডার করে দেখো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, এফেক্টিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তো গতদিন যেহেতু আমরা গ্রেডিয়েন্ট পড়ে ফেলেছি, আজকে আমরা পড়বো ডাইভারজেন্স এবং কার্ল। তো প্রথমে আমরা ডাইভারজেন্স দেখে, এগুলো কিন্তু সহজ। ডাইভারজেন্স এবং কার্লের কনসেপ্ট অত জটিল না গ্রেডিয়েন্টের মতো। গ্রেডিয়েন্ট নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি, সামনে দরকার হলে আরো আলোচনা করব, এটা কোথায় লাগে, কেন, কি করে। মানে ব্যাপারটা হচ্ছে, অনেকে ভুলে যাবা এই ভয়ে কম লেখাপড়া করো, যে বেশি পড়লে ভুলে যাব, কম পড়ি কম পড়া মনে থাকবে। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে এটা আসলে অপোজিট। তুমি যত বেশি ইনফো গ্যাদার করবা, তোমার মাথার মধ্যে ইনফোগুলো তত বেশি লিঙ্কড হবে। অর্থাৎ একটার সাথে একটাকে তুমি তখন ইন্টারলিঙ্ক করতে পারবা, মিলাতে পারবা, বুঝতে পারবা। সেক্ষেত্রে তোমার মাথা থেকে কিন্তু ইনফো বেরিয়ে যাওয়ার চান্স আরো কমে যাবে। মাথায় একটা ইনফো অনেক কষ্ট করে নিছো, হ্যাঁ, ওটা কিন্তু বেরিয়ে যাবে। বাট আরো যদি অনেক ইনফো থাকে, ওইটাকে টান দিয়ে মাথায় রেখে দিবে, বের হয়ে যেতে দিবে না। বাট এই বুঝতে পারছো, মাথায় যত বেশি ইনফো এবং বুঝে বুঝে, না বুঝে না, না বুঝে আমি ইনফো মাথায় নিয়ে নিলাম, সেক্ষেত্রে ইনফো থাকবে না মাথায়, হয়তো কয়েক বছর পর সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। বাট বুঝে বুঝে যত বেশি ইনফো মাথায় নিবা, তুমি দেখবা কিছুই ভুলতেছো না। 100টা জিনিস বুঝে বুঝে শিখছো, 100টাই মনে থাকবে, 2 বছর, 3 বছর, 5 বছর মনে থাকবে। বিকজ যখনই একটা ইনফো মাথা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, যেটা লিঙ্ক আছে, বন্ধন আছে, টান দিবে, টান দিয়ে ব্রেনের মধ্যে রেখে দিবে। হ্যাঁ, তো এবার আমরা আপাতত মোটামুটি আইডিয়া নেই, সামনে গিয়ে আরো পড়বো। এখন ডাইভারজেন্স, ডাইভার্জ শব্দের অর্থ কি? ডাইভার্জ মানে কি? ডাইভার্জ মানে ছড়িয়ে পড়া। আমি যখন লাইট অন করি, সুইচ অন করি, লাইট জ্বলে এবং আলোটা সব দিকে ছড়িয়ে পড়ে, তাই না? এটা ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়াকে বলা হয় ডাইভারজেন্স। তাহলে যদি এমন হয়, আমরা জানি যে ডাইভারজেন্স অ্যাপ্লাই করা হয় কার উপর ভাইয়া? ডাইভারজেন্স অ্যাপ্লাই করা হয় ভেক্টর ফিল্ডের উপর, ডট গুণ করা হয়। হ্যাঁ, ডট। তাহলে দেখো, যদি এমন হয় একটা ভেক্টর ফিল্ড ছড়িয়ে পড়তেছে, তাহলে বুঝতে হবে তার ডাইভারজেন্স পজিটিভ। আর যদি এমন হয় যে একটা ভেক্টর ফিল্ড চুপসে যাচ্ছে, ছোট হয়ে আসতেছে, চুপসে যাওয়া বুঝো তো, একটা বেলুন মনে করো, পিন দিয়ে পিন পিক করলাম, বেলুনটা ফাঁস করে চুপসে যাবে। তো যদি একটা ভেক্টর ফিল্ড চুপসে যায়, তাহলে বুঝতে হবে সেখানে সামথিং নেগেটিভ ডাইভারজেন্স ইজ গোয়িং অন। আর যদি এমন হয় একটা ফিল্ড ছড়িয়েও পড়ছে না, আবার চুপসেও যাচ্ছে না, সেক্ষেত্রে বুঝতে হবে ডাইভারজেন্স জিরো। এখন বেশ কিছু ব্যাখ্যা দেখি আমি, চোখে তো পড়ে, অনলাইন এডুকেশন তো আসে, চোখের মধ্যে চলে আসে আর কি, বিভিন্ন জিনিস সামহাও দেখি। যে এরকম একটা এক্সাম্পল দেখি, যে একটা পাত্র, একটা পাত্রে এদিক দিয়ে পানি প্রবেশ করতেছে, এদিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো, পানি যে পরিমাণ ঢুকতেছে তার চেয়ে বেশি বের হচ্ছে। মানে মনে করো 3টা স্ট্রিম ঢুকতেছে আর বের হয়ে গেছে 5টা স্ট্রিম, তাহলে বুঝতে হবে ডাইভারজেন্স পজিটিভ। ঠিক আছে? হ্যাঁ, তাহলে বুঝতে হবে ডাইভারজেন্স পজিটিভ। তো ব্যাখ্যাটা খুব মজা লাগে। মানে একটা জিনিস, সিম্পলিফিকেশনের একটা লিমিট থাকা উচিত, ওভার সিম্পলিফিকেশনের একটা লিমিট থাকা উচিত। হ্যাঁ, না হলে একটা পর্যায়ে গিয়ে আলু আর আপেলের পার্থক্য আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, যে কোনটা আলু আর কোনটা আপেল। আগরতলা দিয়ে চকিরতলাকে ব্যাখ্যা করলে, বা চকিরতলা দিয়ে আগরতলাকে ব্যাখ্যা করলে, আমাদের চাংখারপুল দিয়ে যদি লিভারপুলকে ব্যাখ্যা করতে চাই, এবং সেই ব্যাখ্যা শুনে যারা সন্তুষ্ট হবে, তারা জীবনের একটা পর্যায়ে গিয়ে আলু আর আপেলের পার্থক্য বুঝবে না। হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে যে বলে, এবং তোমরা এটা কিভাবে গলার্ধকরণ করো আমি জানি না। তোমরা ছোট বাচ্চা, হ্যাঁ, ছোট কম বয়সী মানুষকে যা বুঝায় তাই তারা সঠিক হিসেবে ধরে নেয়। বাট জিনিসটা এমন না ভাই, একটু দেখো তো, এইরকম কি কখনো হওয়া পসিবল যে এখানে 3টা পানি ঢুকতেছে, 3 কেজি পানি ঢুকতেছে, ওইটা 5 কেজি পানি বের হচ্ছে, বাকি 2 কেজি কোথা থেকে আসছে? বাকি যে 2 কেজি, যে 3 কেজি ঢুকে 5 কেজি বাইরে হলো, বাকি 2 কেজি আকাশ থেকে আসছে?
আসে নাই তো, তাহলে এখানে কিসের ডাইভারজেন্স পজিটিভ? কোথা থেকে আসলো এখানে পানিটা? পানির সোর্সটা কোথায়? এখানে যেটা পানিটা এন্টার করতে ওইটাতে এক্সিট করবে ওই দিক দিয়ে। তো এক্সট্রা 2 কেজি ওয়াটার কোথা থেকে আসলো? এটা কি কোনো একটা এক্সাম্পল হলো? এক্সাম্পল তোমরা কেন নাও? তোমরা অলওয়েজ কোয়েশ্চেন করবা, অলওয়েজ আস্ক করবা। একটা জিনিস পড়ানোর পর আমিও যে পড়াচ্ছি, আমি জানি আমার এখানে কথার মধ্যেও তোমাদের অনেকের ভুল বোঝাবুঝি থাকতে পারে, সেগুলো নিয়ে কোয়েশ্চেন করো, আস্ক করো, ব্রেনকে শার্প করো। রেজাল্ট ভালো করার চেয়ে ব্রেনকে শার্প করা বেশি ইম্পর্টেন্ট। তোমরা জীবনে একটা পর্যায়ে গিয়ে বুঝবা, ভালো রেজাল্ট করে কোনো একটা ভার্সিটিতে ঢুকে পড়ছো, পরে গিয়ে প্যারা খাবা যদি ব্রেন শার্প না হয়ে থাকে। তো ব্রেন শার্প করো, ব্রেনকে ধার দাও। এটা কি তোমরা ভাই একটু চিন্তা করো, এটা কি হওয়া পসিবল? 3 কেজি পানি ঢুকতেছে, 5 কেজি বের হচ্ছে, অর্থাৎ ডাইভারজেন্স পজিটিভ। এটা কি এখানে খাটে? আর বড় কথা হচ্ছে ডাইভারজেন্স তো করা হবে ভেক্টর রাশি। এটা কোন রাশি? পানি প্রবাহ। পানি প্রবাহ মানে পানির প্রবাহ তো বলতেছে না, বলছে পরিমাণ। 3 কেজি ঢুকতেছে, 5 কেজি বের হয়ে যাচ্ছে। পানির ওজন বা পানির ভর, পানির ভর তো একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশির উপর কিভাবে ডাইভারজেন্স করে? ডাইভারজেন্স তো করা যায় ভেক্টরের উপর, ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করতে হয়। তাহলে সেটা খুবই বাজে এক্সাম্পল। এগুলো এক্সাম্পল আমরা একেবারেই এগুলো নিয়ে আর আলাপ আলোচনা করবো না। এগুলো জাস্ট আমি এটা এই জন্যই বললাম যে তোমরা এগুলো ভুলে যাও। হ্যাঁ, এবং ঘটনা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য। একটা প্রবাদ আছে যে ভাব সম্প্রসারণ করা হয় এরকম যে, দাঁড় টালে রুদ্ধ করে ভ্রমটারে রখি, সত্য বলে আমি তবে কোথা গিয়ে ঢুকি। অর্থাৎ এটার মিনিংটা হচ্ছে, আমরা যদি সত্য বুঝতে চাই তাহলে সত্য এবং মিথ্যা দুইটার সাথে আমাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে। সত্য বুঝতে চাইলে সত্যও জানতে হবে, মিথ্যাও জানতে হবে। তুমি যখন বুঝবা মিথ্যা কি, কত প্রকার, কেন, কিভাবে, দেন তুমি মিথ্যা এবং সত্যের ডিফারেন্সিয়েট করে সত্যটাকে কাল্টিভেট করতে পারবা। তুমি যদি মিথ্যা কেমন সেটা না জানো, তাহলে কিন্তু তুমি সত্যকে বুঝতে পারবা না। এই জন্যই মিথ্যা জিনিসগুলো বলা, তাছাড়া কোনো কারণ নাই। ডাইভারজেন্স কোথায়? ডাইভারজেন্স যেহেতু করা হবে ডট ভেক্টর ফিল্ডের, তাহলে আমরা গত ক্লাসে পড়ছি যে প্রাবল্য, প্রাবল্য কিন্তু একটা ভেক্টর ফিল্ড। প্রাবল্য একটা ভেক্টর ফিল্ড। প্রাবল্য একটা ভেক্টর ফিল্ড। এবার দেখো, এইখানে মনে একটা পজিটিভ চার্জ আছে, এবং আমরা জানি পজিটিভ চার্জ থেকে বলরেখা, ফিল্ড লাইন, তাই না, ছড়িয়ে পড়ে। এটা সবাই জানি তো ভাইয়া, তাই না? পজিটিভ চার্জ থেকে মনে রাখবো অলওয়েজ বলরেখা ছড়িয়ে পড়ে, আর নেগেটিভ চার্জে বলরেখা এসে প্রবেশ করে ও বলরেখাগুলোকে চুষে ফেলে। নেগেটিভ চার্জ অনেকটা ব্ল্যাক হোলের মতো, ব্ল্যাক হোল যেমন সবকিছুকে চুষে ফেলে, নেগেটিভ চার্জ বলরেখাকে চুষে ফেলে। তাহলে দেখো তো, আমি একটু জিনিসটা একটু ক্লিয়ার করি, যেহেতু আমি জানি যে অনেকে আসো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা ক্লাসটা করছো, তারা এগুলো সম্পর্কে এখন অবগত না, সেকেন্ড পেপারে এগুলো আছে, তাই তাদের উদ্দেশ্যে আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, মনে করো তোমাকে আমরা দাগ দিয়ে বললাম যে এইখানে কোন চার্জ আছে বাবু বলো তো? যে একটা বলরেখা বের হয়ে যাচ্ছে, যেহেতু বের হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে এখানে অবশ্যই একটা পজিটিভ চার্জ ছিল। বা আমি তোমাকে বললাম যে বাবু বলো তো এইখানে কোন চার্জ ছিল? যে একটা বলরেখা গিয়ে প্রবেশ করতেছে একটা পয়েন্টে, ওই পয়েন্টে কোন চার্জ আছে? তো তোমরা জানো যে যেহেতু বলরেখা প্রবেশ করতেছে, অথবা এখানে একটা নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ বলরেখাকে চুষে ফেলে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে দেখো, বলরেখাকে চুষে ফেলে নেগেটিভ চার্জ, আর বলরেখাকে ছেড়ে দেয় পজিটিভ চার্জ। এখন আমি যেহেতু এখানে একটা পজিটিভ চার্জ কনসিডার করছি, তার মানে কি? তার মানে এখান থেকে বলরেখা ছড়িয়ে পড়তেছে, এখানে বলরেখা ছড়িয়ে পড়তেছে। পানির প্রবাহ, পানির ভর, ওগুলো কিছু না, বলরেখা ছড়িয়ে পড়তেছে। এখন তোমাদের উদ্দেশ্যে আমার কোশ্চেন ভাইয়া, যে বলতো এখানে ডাইভারজেন্সটা কেমন? পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো? দেখো, ডাইভারজেন্স ছড়িয়ে পড়াকে নির্দেশ করে, তাহলে যদি কোনো কিছু ছড়িয়ে পড়ে তার ডাইভারজেন্স পজিটিভ হবে। অন দ্য কন্ট্রারি, যদি কোনো কিছু চুপসে যায়, তাহলে চুপসে যাওয়া হচ্ছে ছড়িয়ে পড়ার বিপরীত। তাহলে যদি একটা ফিল্ড চুপসে যায় তার ডাইভারজেন্স নেগেটিভ হবে। তোমাদের উদ্দেশ্যে আমার কোশ্চেন যে এইখানে ডাইভারজেন্সটা কেমন? পজিটিভ নাকি নেগেটিভ না জিরো? আমি জানি বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম অ্যান্সার করছো, এবং এখানে সঠিক অ্যান্সারটা কি জানো? সঠিক অ্যান্সারটা বা সঠিক কথাটা হচ্ছে, আমি তোমাকে যে কোশ্চেনটা আস্ক করছি, কোশ্চেনটা ভুল। কোশ্চেনটাই হয় নাই।
আমি বললাম এটা ছবি এঁকে দিয়ে বললাম এখানে ডাইভারজেন্স কেমন, তুমি বলতো এটা তো আমি জানি 100% স্টুডেন্ট 99.99 এসব বলবো না, আমি 100% স্টুডেন্ট বলবো এটা ডাইভারজেন্স পজিটিভ, ছড়িয়ে পড়তেছে। বাট কথা হচ্ছে আমার কোশ্চেনই হয় নাই, আমার কোশ্চেন হয় নাই, আমি একটা ছবি এঁকে দিয়ে বললাম এখানে ডাইভারজেন্স কেমন। না, একটা ছবির কখনো ডাইভারজেন্স হয় না, একটা এলাকার কখনো, ছবি মানে কি একটা এলাকার উপর আমরা ছবি আঁকি একটা সারফেসের উপর, একটা সারফেসের কখনো ডাইভারজেন্স হয় না, ডাইভারজেন্স হয় একটা বিন্দুর, একটা পয়েন্টের। আমি কি এখানে কোনো বিন্দুর কথা বলছি, আমি ছবি এঁকে বলছি ডাইভারজেন্স কত। আমি যদি বলতাম এভাবে যে না দেখো ভাইয়া এই একটা ছবি, এই ছবির মধ্যে এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টের নাম হচ্ছে পি, এবং পরে জিজ্ঞেস করলাম পি পয়েন্টের ডাইভারজেন্স কত, দেন হ্যাঁ তুমি অ্যান্সার দিবা যে হ্যাঁ এখানে ডাইভারজেন্স হচ্ছে ভাইয়া, ডাইভারজেন্স হচ্ছে এখানে পজিটিভ। কত সেটা আমরা জানি না, বাট পজিটিভ হবে, পজিটিভ 10 হোক 20 হোক সামথিং পজিটিভ হবে, কত একক কি এটা আমরা জানি না। তো দেখো ডাইভারজেন্স হয় একটা পয়েন্টের, আমি তোমাকে একটা এলাকা দেখাইলাম, দেখাই বললাম ঠিক এই পয়েন্টের ডাইভারজেন্সটা কত, দেন তুমি আমাকে একটা অ্যান্সার দিতে পারবা। তাছাড়া তুমি বলতে পারবে না ওই এলাকার ডাইভারজেন্স কত, এটা অ্যান্সার হয় না। কেন হয় না? বিকজ দেখো এই যে ছবিটা আমি আঁকছি, এই ছবির ভাই একটা সেন্টার আছে না, যেখানে পজিটিভ চার্জটা রাখা আছে, এই যে সেন্টার, আমি সেন্টারটাকে মনে করে বললাম সেন্টার হচ্ছে কিউ পয়েন্ট, এই কিউ পয়েন্টের ডাইভারজেন্স কিন্তু ভাইয়া জিরো। অর্থাৎ এই ছবির সব জায়গায় ডাইভারজেন্স এক না, কোথাও কম কোথাও বেশি, কোথাও পজিটিভ কোথাও জিরো। কেন জিরো? কারণ দেখো যেই পয়েন্টে তুমি চার্জটাকে রাখছো ওই পয়েন্টে কি হচ্ছে, দেখো যেই পয়েন্টে চার্জ তুমি রাখছো এরকম না ভাইয়া, দেখো আমি একটু সিম্পল করে আঁকি ছবিটা, যেই পয়েন্টে তুমি চার্জটাকে রাখছো ওই পয়েন্টে দেখো যতগুলো এসে ঢুকতেছে ততগুলোই বের হয়ে যাচ্ছে বলরেখা। খেয়াল করে দেখো, দেখো যেমন ভাইয়া এটা এসে হয়তো ঢুকছিল, বিনিময়ে এটা বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে, এটা ঢুকতেছে, এটা বের হয়ে গেছে, এটা ঢুকতেছে, এটা বের হয়ে গেছে, এটা ঢুকতেছে। অর্থাৎ এই পয়েন্টে যদিও বলরেখা কাউন্ট করা যায় না, বাট আমি বলতেছি আর কি, এখানে দেখো এই পয়েন্টে 4টা বলরেখা এসে প্রবেশ করেছে, আবার 4টা বলরেখা বের হয়ে গেছে ঠিক সেন্টারে, যে পরিমাণ ইনপুট সে পরিমাণ আউটপুট, তার মানে ওখানে ডাইভারজেন্স কিন্তু জিরো। বাট আমি যদি অন্য পয়েন্টের কথা বলি, বোঝা যাচ্ছে যে আমি যত দূরে যাব বলরেখার ঘনত্বটা কমে আসবে, তাই না? মানে বলরেখার বুঝতেছে তো, তার মানে এখানে ডাইভারজেন্স হচ্ছে কি, এখানে ডাইভারজেন্স হচ্ছে পজিটিভ, তাই না? ছড়ায় পড়তেছে যেহেতু ডাইভারজেন্স হচ্ছে কি ভাই পজিটিভ। আমি কি বুঝাতে পারছি কথাটা? সেন্টারে কিন্তু যে পরিমাণই প্রবেশ করে ঠিক সেই পরিমাণই বের হয়ে যায়, তাই সেন্টারের ডাইভারজেন্স কিন্তু জিরো হয়। এখানে চার্জের বেলায়, চার্জের প্রাবল্যের বেলায় সেন্টারের ডাইভারজেন্স হয় কেমন ভাইয়া? জিরো। বিকজ ওইখানে যে পরিমাণ ঢুকতেছে সেই পরিমাণই তো বের হয়ে যাচ্ছে, তাহলে ডাইভারজেন্স পজিটিভ হয় কিভাবে? হ্যাঁ, অন্যান্য পয়েন্টে ডাইভারজেন্স যেহেতু ছড়িয়ে পড়তেছে, এই পয়েন্টে তুমি একটু অ্যানালাইসিস করলেই দেখবা যে এখানে যে পরিমাণ ঢুকতেছে তার চেয়ে বেশি বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে ডাইভারজেন্স হবে কিরকম ভাইয়া? পজিটিভ। তাহলে আসো আমি আরো এরকম কিছু এক্সাম্পল, আগে তোমাদের মাথায় জিনিসটা দেই যেটা আসলে কি মিন করে। হ্যাঁ, তাহলে দেখো যদি আমাকে বলে পজিটিভ চার্জের আশেপাশের বিন্দুতে, হ্যাঁ যদি এখন বলে পজিটিভ চার্জের আশেপাশের বিন্দুতে ডাইভারজেন্স কেমন, অ্যান্সার হবে পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ চার্জের আশেপাশের বিন্দুতে ডাইভারজেন্স কেমন, ডাইভারজেন্স হবে নেগেটিভ আশেপাশের বিন্দুতে। বাট নেগেটিভ চার্জটা যেই পয়েন্টে বসে আছে সেই পয়েন্টে কিন্তু ডাইভারজেন্স জিরো, সেটা এখানেও জিরো এখানেও জিরো। বিকজ সেন্টারে যে পরিমাণ বলরেখা প্রবেশ করে ঠিক সেই পরিমাণ বলরেখাই বেরিয়ে যায়। অতএব সেন্টারের ডাইভারজেন্স চার্জের বেলায় সেন্টারের ডাইভারজেন্স হয় জিরো, বাট সেন্টারের আশেপাশের ডাইভারজেন্স কেমন হয় ভাইয়া? পজিটিভ হয়। মানে পজিটিভ চার্জের বেলায় পজিটিভ হয়, নেগেটিভ চার্জের বেলায় নেগেটিভ হয়, কারণ পজিটিভ চার্জের বেলায় বলরেখা ছড়িয়ে পড়ে, তাই না? আর নেগেটিভ চার্জের বেলায় বলরেখাগুলো ভিতরের দিকে সংকুচিত হয়ে আসে, কমে আসে, যেহেতু কমে আসে তাই নেগেটিভ, বেড়ে যায় তাই পজিটিভ। এখন আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো একটা পাত, পজিটিভ চার্জ দিয়ে একটা পাতকে চার্জিত করছো। এখন মনে রাখবা তুমি যদি একটা পয়েন্টকে চার্জিত করো বলরেখাগুলো ছড়িয়ে পড়ে,
মানে তুমি পজিটিভ চার্জ বা নেগেটিভ বিন্দু চার্জ, যেটা পয়েন্ট চার্জ বলে, একটা বিন্দুর মধ্যে চার্জ দিলে সেই বিন্দুটাকে বিন্দু চার্জ বলা হয়। বিন্দু চার্জ থেকে বলরেখা ছড়িয়ে পড়ে। যেমন আমাদের বাসায় যে লাইটগুলো আছে, দেয়ালে লাগানো হয় যে লাইটগুলো, সেগুলো অন করলে লাইটটা চারদিকে ছড়িয়ে পড়ে। বাট একটা পাতকে, পাত মানে প্লেট আর কি, মনে করি এটা একটা প্লেট না, যে তোমাদের আবুল হাসান স্যারের বইটা নেই, এটা একটা প্লেট তো ভাইয়া। এই প্লেটকে চার্জিত করলে এখান থেকে কিন্তু বলরেখা ছড়িয়ে পড়বে না, এখান থেকে বলরেখাগুলো সোজা সামনের দিকে যাবে। টর্চ লাইট অন করলে যেমন লাইট সোজা সামনে চলে যায়, ঠাস করে সামনে চলে যায়, ছড়ায় পড়ে না টর্চ লাইটের আলো, ঠিক তেমনি একটা প্লেটকে চার্জিত করলে বলরেখাগুলো ছড়ায় পড়ে না, স্ট্রেইট সামনের দিকে চলে যায়। অর্থাৎ দেখো এরকম, স্ট্রেইট সামনের দিকে চলে যায়। হ্যাঁ, এবার এই জায়গায় তুমি যদি বিবেচনা করো, এখানে খেয়াল করো, এই পয়েন্টে যদি আমরা আসি, এই পয়েন্টে খেয়াল করো ভাইয়া, যে পরিমাণ বলরেখা এন্টার করছে, মনে করো 60টা বলরেখা এন্টার করছে, 6টাই বেরিয়ে গেছে। তার মানে এখানকার ডাইভারজেন্সটা কত ভাইয়া? 0। এখানে ডাইভারজেন্স কত ভাইয়া? 0। যতগুলো ঢুকছে ঠিক ততগুলোই বের হয়ে গেছে। আমি যদি এই পয়েন্টে আসি, এই পয়েন্টেও খেয়াল করো, যেহেতু টর্চ লাইটের মতো যতগুলো বলরেখা বের হবে স্ট্রেইট চলে যাবে সামনের দিকে, তাই না? ছড়িয়ে পড়বে না। বিন্দু চার্জে বলরেখা ছড়িয়ে পড়ে, বাট প্লেটকে চার্জিত করলে বলরেখা, মানে ধাতব পাতকে চার্জিত করলে বলরেখা স্ট্রেইট টর্চ লাইটের মতো সামনে চলে যায়। তাহলে এই পয়েন্টের ডাইভারজেন্স কত ভাইয়া? 0। যতগুলো বলরেখা ঢুকছে ততগুলোই বের হয়ে গেছে। এবার এই যে দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে স্পেসটা, যে এলাকাটা, এরিয়াটা, এটা দেখতে কিসের মতো অনেকটা ভাইয়া? সলিনয়েডের মতো না? বা বাংলায় বলে চোঙা। চোঙা তোমরা দেখছো কিনা? চোঙা হচ্ছে ওই যে গ্রামের বাড়িতে দেখবা রান্না করার সময়, এখন আছে কিনা আমি জানি না, আমি দেখছি অনেক ছোটবেলায় যখন রংপুরে যাইতাম, নানা বাড়িতে আশেপাশে চুলায় রান্না করতো, লাকড়ির চুলা, কাঠের লাকড়ি দিয়ে রান্না করতো। তো ওইখানে মাঝে মধ্যে চোঙা ছিল একটা, চোঙা দিয়ে ফু দিত, ফু দিলে বাতাসের ঠেলাতে আরো আগুন ভালো মতো জ্বলতো আর কি। তো চোঙাগুলো এরকম ছিল দেখতে। এটা কিন্তু ভাই চোঙা। চোঙা কিন্তু চোঙার দুই মুখ সমান হয়, চোঙার দুই মুখ সমান হয়, মনে রাখবা। এবং চোঙায় দেখো যা বলরেখা ঢুকে তাই বের হয়ে যায়। অর্থাৎ যদি এমন হয় যে একটা ফিল্ডে যে পরিমাণ বলরেখা ঢুকতেছে সেই পরিমাণই বের হয়ে যাচ্ছে, দেন সেটার শেপ কিন্তু হয়ে যায় চোঙাকৃতি। এবং বুঝতে হবে চোঙাকৃতি শেপের ফিল্ড মানে তার ডাইভারজেন্স হচ্ছে কত ভাইয়া? 0। বুঝতে পারছো? বিকজ দেখো তুমি তোমার পজিটিভ চার্জের জন্য যেই ফিল্ডটা, সেটা কিন্তু স্ফেরিক্যাল, মানে গোলাকৃতি, সব দিকে ছড়ায় পড়ছে না, ফুটবলের মতো। একটা ফুটবলের সেন্টারে যদি পজিটিভ চার্জ রাখো, সেই পজিটিভ চার্জ থেকে বের হওয়া বলরেখাগুলো ফুটবলটাকে ছেদ করে বের হয়ে আসে, মানে স্ফেরিক্যাল। একই কথা আমাদের নেগেটিভ চার্জের বেলাও স্ফেরিক্যাল। তাহলে যদি স্ফেরিক্যাল হয় বা অন্য কোনো শেপের হয়, সেক্ষেত্রে ডাইভারজেন্সের একটা ভ্যালু থাকবে, মানে পজিটিভ নেগেটিভ কিছু একটা হবে। বাট যদি ফিল্ডটা হয় চোঙাকৃতি, যা ঢুকতেছে তাই বের হয়ে যাচ্ছে, তাহলে সেই সার্টেইন পয়েন্টে ডাইভারজেন্স হবে কত ভাইয়া? 0। ডাইভারজেন্স 0 মানে বুঝায় ওই এরিয়ার মধ্যে ফিল্ডটা চোঙাকৃতি। ঠিক আছে, এই হচ্ছে এটার আসল কাহিনী। তাহলে দেখো তার ক্ষেত্রে কোন জিনিসটিকে চার্জিত করলে চোঙাকৃতির ফিল্ড পাওয়া যাবে? ধাতব পাতকে। বা কোন জিনিসটিকে চার্জিত করলে ডাইভারজেন্স 0 হবে, আশেপাশের এলাকার ডাইভারজেন্স 0 হবে? তোমার কাকে বলো দেখি ভাইয়া? তোমার পাতকে। ধাতব পাত, পাত মানে প্লেট আর কি, প্লেট, খাবার খাও না সেই প্লেট। অনেকে আছে পিতলের থালায় খাবার খাও, পিতলের থালাকে যদি চার্জিত করো, সেই থালা থেকে যে বলরেখা বের হবে সেটা কিন্তু সলিনয়েডাল ফিল্ড তৈরি করবে এবং সেখানে ডাইভারজেন্স 0 হবে। এই হচ্ছে ডাইভারজেন্স। আর ওই যে পজিটিভ চার্জ যখন ছড়িয়ে পড়লে বুঝতে হবে কি ভাইয়া? ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স পজিটিভ। আর চুপসে গেলে বুঝতে হবে ডাইভারজেন্স নেগেটিভ। তো এখান থেকে মেডিকেলে কিছু কোশ্চেন আসে, সেগুলো একটু আমি দেখাতে চাই, যে ডাইভারজেন্স পজিটিভ কি, ডাইভারজেন্স নেগেটিভ কি, ডাইভারজেন্স 0 হলে কি। ডাইভারজেন্স পজিটিভ মানে ছড়িয়ে পড়তেছে, মানে ফিল্ডটা হচ্ছে ডাইভার্জিং। আর ডাইভারজেন্স নেগেটিভ মানে ফিল্ডটা কনভার্জিং। ডাইভারজেন্স পজিটিভ মানে বুঝতে হবে
ভলিউম বাড়তেছে। ভলিউম বাড়তেছে মানে ডেনসিটি কমে যাচ্ছে। আবার দেখো ডাইভারজেন্স নেগেটিভ মানে কিন্তু ভলিউমটা কমতেছে, আমি মাইনাস দিয়ে বোঝাচ্ছি কমে যাচ্ছে। ভলিউম কমে যাচ্ছে মানে ডেনসিটি বেড়ে যাচ্ছে। আর ডাইভারজেন্স জিরো মানে এটা কনভার্জিংও না ডাইভার্জিংও না, এটা হবে সলিনয়েড শেপের। এটাই আর কি মনে রাখার পয়েন্ট এখানে, সলিনয়েড শেপের। দেখছো না যে যদি ছড়ায় পড়ে বেশি তাহলে ঘনত্ব কমে যাবে। এই হচ্ছে এখানে ডাইভারজেন্সের ব্যাপারটা। তাহলে আমরা ডাইভারজেন্স বুঝতে পারছি কিনা? এগুলোর ম্যাথমেটিক্স তোমরা ইজিলি করতে পারবা, কোনো প্রবলেম নাই, ম্যাথমেটিক্স নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমি যাব হচ্ছে কার্লে। কার্লের কনসেপ্টটা কি? কার্ল, কার্লি হেয়ার বলা হয় তাই না? কার্লি হেয়ার মানে পেঁচানো হেয়ার বা এরকম ঘুরানো পেঁচানো। তো কার্ল বলতে বোঝায় একটা ভেক্টর ফিল্ড, ভেক্টর ফিল্ড রোটেটিং কিনা, রোটেট করে কিনা বুঝতে হবে, একটা ভেক্টর ফিল্ড রোটেট করে কিনা। তো এইখানেও আমাদের বুঝতে হবে রোটেশনের ব্যাপারটা কি। আবার মনে করো একটা নদীর মধ্যে পানি প্রবাহিত হচ্ছে, আমাদের দেশের পদ্মা নদী তাই না, মেঘনা সবচেয়ে সাধারণ জ্ঞান পড়ায় দিই একটু, আমাদের দেশের সব সব কিছুতে বলা মেঘনা নদী। সবচেয়ে বড় নদী কোনটা? মেঘনা। দীর্ঘতম নদী, প্রশস্ততম নদী, গভীরতম নদী, সব মেঘনা অ্যান্সার হবে। শুধু যদি বলে সবচেয়ে খরস্রোতা নদী কোনটা, কর্ণফুলী, বাকি সব অ্যান্সার হবে মেঘনা। তো মনে করো মেঘনা নদীতে পানি প্রবাহিত হচ্ছে। এখন তোমার কি মনে হয় মেঘনা নদীর বুকে সব জায়গায় পানির প্রবাহ সমান? এটাই মেঘনা নদী আমার বোর্ডটা। তো এখানে দেখা যাবে এখানে পানির প্রবাহটা এরকম, হ্যাঁ, আবার এদিকে গেলে দেখা যাবে এখানে পানির প্রবাহটা এরকম, আবার এনে গেলে দেখা যাবে পানির প্রবাহটা এখানে এরকম। তাই না? মনে করি এখানে একটা গাছ আছে, হয়তো মাটির মাঝখানে গাছ উঠে না, গাছ উঠলে কি হবে, গাছের সাথে ধাক্কা লেগে পানির বেগটা একটু কমে যাবে বা ডানে বামে ঘুরে যাবে, হইতেই তো পারে। তো পানির বেগ, পানির বেগ কিন্তু একটা ভেক্টর, আমি কিন্তু গোজামিলের এক্সাম্পল দেই না। পানির বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, পানির বেগ একটা ভেক্টর রাশি। এখন আমি কি করছি, নদীর বুকে বিভিন্ন পয়েন্টের বেগ আমি হিসাব করছি। বেগ মানে কি? সেই বেগের মান এবং দিক, সেই রাশিটার মান এবং দিক। তখন এই বেগ কিন্তু একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ দেখো আমি এনে 9টা পয়েন্ট দেখাইছি, আরো তো এখানে অসংখ্য পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9, এবং আমি প্রতিটা পয়েন্টের বেগের মান এবং দিক দেখাই দিচ্ছি। দেখো এখানে মানটা কম, দিকটা সামনের দিকে বা ডান দিকে, এখানে মান একটু বেশি, এখানে মান আরো বেশি, এখানে মান বেশি বেশি মাঝারি কম। মানে আমি বেগের মান এবং দিক, বিভিন্ন পয়েন্টের বেগের মান এবং দিক দেখাই দিচ্ছি। তার মানে আমি এখানে যে ফিল্ডটা ক্রিয়েট করছি সেটা হয়ে গেছে একটা ভেক্টর ফিল্ড। এবার এই নদীর মধ্যে তুমি মনে করো নৌকা নিয়ে যাচ্ছ, খুব স্মুথলি একটা নৌকা চালিয়ে যাচ্ছ, এবং তুমি তোমার হাত থেকে একটা লাঠি ফেলে দিলে। দেখো এখানে একটা লাঠি ফেলে দিলা তুমি, এখানে একটা লাঠি ফেলে দিলা, এখানে একটা লাঠি ফেলে দিলা, লাঠিটা ওখানে পড়লো। পড়ার কয়েক মিনিট পর কি হবে বলতো? লাঠিটা কি ওই জায়গায়, মানে লাঠি বলতে একেবারে ফাঁপা লাঠি, বাঁশ মনে করো, বাঁশ তো পানিতে ভাসে, বাঁশ বা কলা, কলা গাছের লাঠি বা কাঠও ভাসে ইউজুয়ালি পানিতে। ওই যে চন্দন কাঠ আবার পানিতে ভাসে না, চন্দন কাঠ খুব দামি কাঠ, লাল চন্দন, ওটা পানিতে ভাসে না। এটা পুষ্পা সিনেমায় দেখা যায় পানির মধ্যে ভেসে ভেসে যাচ্ছে। পুষ্পা দেখছো না? পুষ্পা, পুষ্পা সিনেমায় দেখাইছে যে চন্দন কাঠ, এই পোস্টটা আমি 2012 সালে আবিষ্কার করছিলাম, পরে দেখি পুষ্পা 2022-এ নকল করে ফেলছে। এটা আমি করতাম ক্লাস 9-10-এ থাকতে, এভাবে রাস্তায় ঘুরে বেড়াইতাম। হ্যাঁ, মানুষ ভয়টা পাইতো আরামবাগে, এই সরি ইয়াতে মানে গ্রামে থাকতে। যাই হোক, তো এই পুষ্পাতে দেখাইছিল যে চন্দন কাঠ ভাসতেছে পানির মধ্যে। আসলে চন্দন কাঠ পানিতে ভাসে না, চন্দন কাঠ ডুবে যাওয়ার কথা পানিতে। হাউএভার হালকা কোনো কাঠ বা লাঠি সেটা পানির মধ্যে দিলে ভাসবে, কিন্তু এখন এটা কি ওইখানেই থাকবে, আটকে থাকবে চুপচাপ? তোমার কি মনে হয় আটকে থাকবে, না সামনে টামনে যাবে, একটু মুভ করবে? যেমন এই লাঠিটা এখান থেকে এই জায়গায় চলে আসবে, তাই না? মনে করো এখানে চলে আসছে, এই লাঠিটাও এখান থেকে এখানে আসবে এবং এইভাবে আসবে। এই লাঠিটাও দেখো এইভাবে আসবে। তো দেখো তিন কন্ডিশনেই
লাঠির কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়েছে, দেখো ডিসপ্লেসমেন্ট, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, বাংলায় বলে সরণ। আমার ফার্স্ট সেকেন্ড থার্ড তিন কন্ডিশনেই লাঠির ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো ডিসপ্লেসমেন্ট আমরা বের করি কিভাবে? ওই অবস্থানের পরিবর্তন দিয়ে ডিসপ্লেসমেন্ট বের করি। আমার গ্রেডিয়েন্ট সরি কার্ল তো অবস্থানের পরিবর্তন বের করতে আসে নাই, কার্লের কাজ অনেক কঠিন। কার্লের কাজ হচ্ছে রোটেশন বের করা, নট ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে এটা কার্ল মাথায় নিবে না, তিন ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হয়েছে। কার্ল খুঁজে বের করবে যে রোটেশন হয়েছে কিনা। যেমন দেখো এই কন্ডিশনে যদি আমি আসি, এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে বাট রোটেশন হয় নাই। দেখো যেভাবে ছিল সেভাবে রোটেট করে নাই, কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে, হোক গা, কিছু যায় আসে না। এখানেও ডিসপ্লেসমেন্ট হয়েছে, হোক গা, যায় আসে না। দেখতে হবে রোটেশন। দেখো এখানে রোটেশন হয়েছে, এখানে রোটেশন হয়েছে, দেখো ঘুরে গেছে, কিন্তু দেখো ঘুরে গেছে, দেখো ঘুরে গেছে। তাহলে দেখো যদি কোথাও দেখো যে রোটেশন হয়েছে, আরোটি রোটেশন, রোটেশন হইলে বুঝবা সেই পয়েন্টের কার্ল নট ইকুয়ালস টু জিরো। দেখো এখানে রোটেশন হয়েছে, রোটেশন মানে হচ্ছে কার্ল নট ইকুয়ালস টু জিরো। বা যদি এমন হয় রোটেশন হয় নাই, ডিসপ্লেসমেন্ট হোক বা না হোক, ডাজন্ট ম্যাটার টু মি, আই এম মিস্টার কার্ল, ডিসপ্লেসমেন্ট ডাজন্ট ম্যাটার টু মি, হোয়াট ম্যাটার টু মি ইজ রোটেশন। যেহেতু রোটেশন হয় নাই, তাহলে এখানে কার্ল হয়ে যাবে কত ভাইয়া? জিরো। তাহলে দেখো যদি একটা ভেক্টর ফিল্ড কোনো একটা পয়েন্টে রোটেটিং হয়, রোটেশন পসিবল হয়, তাহলে তার কার্ল জিরো হবে না, নন জিরো হবে। দেখো নন জিরো হবে। বাট যদি একটা পয়েন্টে, যেমন এখানে প্রতিটা পয়েন্টেই কোনো পয়েন্টে রোটেশন হচ্ছে না, রোটেশন না হইলে বলতে হবে কার্ল হচ্ছে কত ভাইয়া? জিরো। তাহলে কার্ল ইন্ডিকেট করে একটা ভেক্টর ফিল্ড রোটেটিং কিনা, রোটেশনের যোগ্য কিনা। সেটাই হচ্ছে কার্লের কাজ, বের করা। এবং একই ফিল্ড বিভিন্ন, যেমন আমি ইয়াতে বললাম, ডাইভারজেন্সে বললাম যে একই ফিল্ড বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম হইতে পারে, কোথাও পজিটিভ হইতে পারে, কোথাও জিরো হইতে পারে, কোথাও নেগেটিভ হইতে পারে। এরকম কার্লও বিভিন্ন রকম হইতে পারে। আমি এখানে একটু একটা ইজি এক্সাম্পল দিই তোমাদের, আমি এখানে ম্যাথমেটিক্যাল ঝামেলা করতে চাচ্ছি না। মনে করো একটা আর ভেক্টর ফিল্ড না দিয়ে দেখালে তো ভালো লাগে না, ভেক্টর ফিল্ড না দিয়ে দেখালে তো ভালো লাগে না, কি করি বলো তো? মনে করো y সমান mx প্লাস 5, এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা হবে এরকম, এদিকে x তো y যদি দেই, এই গ্রাফটা হবে অনেকটা এরকম, 5 পয়েন্টে ক্রস করে চলে যাবে, তাই না? এরকম হবে। এবার দেখো এই গ্রাফটা কতটুকু ঢালু হবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে m এর উপর। m এর ভ্যালু যদি বাড়াই, গ্রাফটা আস্তে আস্তে কিন্তু আরো উপরের দিকে উঠবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, তাই না? আমি আর এদিকে দেখাচ্ছি না। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই এই ইকুয়েশনটাকে তুমি জাস্ট কনসিডার করো একটা ভেক্টর ফিল্ড হিসেবে, জাস্ট একটু কনসিডার করো। আমি বলে দিচ্ছি যে এটা পারফেক্ট হচ্ছে না জিনিসটা, বাট আমার মাথায় এখন আসতেছে না ওইভাবে দেখানোর কোনো প্ল্যান। তো এই ইকুয়েশনটাকে তুমি একটা ভেক্টর ফিল্ড কনসিডার করো। এবার দেখো আমি যদি এম এর ভ্যালু চেঞ্জ করে দেই, এই পয়েন্টগুলোতে এই রেখাটা কিন্তু ঘুরে যাচ্ছে, অর্থাৎ এই সার্টেন এই পয়েন্টগুলোতে দেখো, বা এইখানেও যদি আসি আমি, এখানে ঘুরে যাচ্ছে। তো তুমি যদি ওই পয়েন্টগুলোর কার্ল করো, সেখানে কার্লের তুমি একটা ভ্যালু পাবা, সেটা জিরো হবে না, কিন্তু সেটা আইদার পজিটিভ বা নেগেটিভ কিছু একটা হবে। বাট এই পয়েন্টে, এটা হচ্ছে কোন পয়েন্ট? এটা হচ্ছে 0,5 পয়েন্টে। এই পয়েন্টে তুমি যদি কার্ল করো, যতই ঘুরায় ফেলায় দাও না কেন, এই পয়েন্টে কিন্তু কার্লের ভ্যালু জিরো আসবে। এবং কার্লের ভ্যালু জিরো এসে বোঝা যাচ্ছে এখানে রোটেশন হয় না। এই পয়েন্টে এই ইকুয়েশনটার কোনো রোটেশন হবে না। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? তোমরা যারা ম্যাথমেটিক্সে ভালো তারা বুঝতে পারছো জিনিসটা, যে এম এর ভ্যালু চেঞ্জ করলে কিন্তু আস্তে আস্তে গ্রাফটা আর উপরের দিকে উঠবে, তাই না? মানে স্ট্রেট লাইনটা আরো খাড়া হবে। খাড়া হইলে যতই খাড়া হোক না কেন, ওকে কিন্তু এই যে 0,5 পয়েন্ট দিয়ে যেতেই হচ্ছে। এই পয়েন্ট থেকে কিন্তু সে সরতে পারতেছে না, কিন্তু সে ঘুরতে পারতেছে না। তাহলে ওই পয়েন্টে, ওই স্পেসিফিক পয়েন্টে তার কার্ল কিন্তু জিরো।
বাট অন্য যে কোনো পয়েন্টে তার কার্লের একটা ভ্যালু থাকবে, সেটা কোথাও পজিটিভ হবে, এটা তো পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না, যেহেতু কার্লের রেজাল্টটা ভেক্টরে আসে, কার্ল কিন্তু ভেক্টরের রেজাল্ট আসে, এরকম না, ক্রস প্রোডাক্ট রেজাল্টটা ভেক্টরে আসবে। তো এখানে আসলে পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না, এটা আবার ম্যাগনিটিউড করতে হবে, অমুক তমুক বহু কিছু আছে, মানে কার্লের একটা ভ্যালু আসবে। বাট এই পয়েন্টে যেহেতু ইকুয়েশনটা রোটেট করতেছে না, ওখানেই ফিক্স আছে, তাই ওখানে কার্লের ভ্যালু হবে কত ভাইয়া, 0। তাহলে আমি ব্যাপারটা আশা করি বুঝাতে পারছি, তো একটু চেষ্টা করলাম আমি তোমাদেরকে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল বোঝানোর জন্য। সবাই একটু শেয়ার করবা, অনেক কিছুর মাঝে আসলে ক্লাসগুলো নেই, একটু শেয়ার করে সবাই কনসিডার করবা সাবস্ক্রাইব করার ব্যাপারটা। আর আরো ফিজিক্সের কিছু জিনিস নিয়ে ক্লাস আজকে রেকর্ড করে ফেলবো, আস্তে আস্তে আপলোড করবো। তো তোমরা ভালো থাকবা সবাই, আর একটু বুঝে পড়ার চেষ্টা করবা, জানার চেষ্টা করবা, ব্রেনটা শার্প করার চেষ্টা করবা, হ্যাঁ, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। আমাদের সবার সবার ব্যাপারে অনেক অভিযোগ যে আমার এলাকার মেয়র ঠিক মতো কাজ করে না, আমার বাবা মা ঠিক মতো আমাকে প্রোভাইড করে না, আমার দেশের খেলোয়াড়রা ঠিক মতো ক্রিকেট খেলে না। বাট এই কোশ্চেনটা আগে আমাদেরকে আমরা করি, যে আমাদের দেশের ছাত্ররা কি ঠিক মতো লেখাপড়া করে, আমি কি ঠিক মতো আমার কাজগুলো করি, আমার তো আরো অনেক ইমপ্রুভ করার আছে, তাই না? তা আগে আমি নিজেকে ইমপ্রুভ করি, দেন আমি অন্যদের দোষ ধরবো। সেই জন্য আসলে ভাই বুঝে বুঝে পড়তে হবে। ইনশাল্লাহ সবাই ভালো করবা আস্তে আস্তে। আমরা চাই মানুষ পরিবর্তনশীল, এবং পরিবর্তনটা যাতে ভালোর দিকে হয়, প্রতিটা দিন যাতে তোমার চিন্তাধারা, কার্যপদ্ধতি, আচার আচরণ ভালোর দিকে পরিবর্তন হয়, পজিটিভ দিকে। তো এই আশা রেখেই আজকের মতো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য।